খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ বুধবার 16 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতে হেডলাইন। গবেষণা চলাকালীন এনআইটি দুর্গাপুরের ল্যাবে বিস্ফোরণ, আশঙ্কাজনক অধ্যাপক। মুর্শিদাবাদে কি বাংলাদেশিরা অশান্তি সৃষ্টি করেছিল? স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে মারাত্মক তথ্য জেনে নিন। হামলা হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে, বিরাট খবর ফাঁস, সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট। পয়লা বৈশাখেই শোকের ছায়া, এসএসসি চাকরি বাতিলের আবহেই চরম সিদ্ধান্ত স্কুল শিক্ষকের। টানা 10 ঘন্টার জিজ্ঞাসাবাদ, গেদে থেকে গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম মাথা। পশ্চিম মেদিনীপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 4 দুষ্কৃতী, পলাতক আরও 4 জনকে খুঁজছে পুলিশ। বোলপুর থেকে মদত দেওয়া হচ্ছে, সিউড়িতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ। সোনিয়া রাহুলের বিরুদ্ধে বড় পদক্ষেপ ইডির, দেশ জুড়ে শোরগোল। চরক থেকে শটান মাটিতে, বাঁকুড়ার মেলায় হুলুস্থুল, গুরুতর জখম এক। পয়লা বৈশাখে শুল্কাপাড়া লণ্ডভণ্ড, কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত কমপক্ষে 25টি পরিবার। সুন্দরবনে গ্রেফতার 24 বাংলাদেশি অনুপ্রবেশকারী, কি উদ্দেশ্য ছিল তাদের? এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। গবেষণা চলাকালীন বিস্ফোরণ, গুরুতর আহত পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ এনআইটি এর এক অধ্যাপক। আহত হয়েছেন এক ছাত্র। মঙ্গলবার এনআইটিতে এই ঘটনা ঘটেছে। ঘটনায় তীব্র শোরগোল পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। এনআইটি সূত্রে খবর, মঙ্গলবার সকালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের নিয়ে থার্মিট ওয়েল্ডিং সম্পর্কিত একটি গবেষণার কাজ চলছিল। সেখানে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক। গবেষণা চলাকালীন সেখানে আচমকাই বিস্ফোরণ হয়। কেমিক্যালে ঝলসে যান ইন্দ্রজিৎ বসাক এবং আকাশ মাঝি নামে এক ছাত্র। তাদের তড়িঘড়ি দুর্গাপুরের গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুজনকেই আইসিইউতে স্থানান্তরিত করা হয়। অধ্যাপক ইন্দ্রজিৎ বসাকের বাড়ি দুর্গাপুরে সিটি সেন্টারের রিকল পার্কে এবং আকাশ আসানসোলের বাসিন্দা। জানা গিয়েছে অল্প বিস্তর জখম হয়েছেন আকাশের আর 2 সহপাঠী। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এনআইটির মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রীকৃষ্ণ রায় বলেন, অধ্যাপক ইন্দ্রজিৎ বসাকের অবস্থা সংকটজনক। প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লি নিয়ে যাওয়া হবে। গত শুক্রবার থেকেই তপ্ত মুর্শিদাবাদ। হাইকোর্টের নির্দেশে সেখানে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এক সংবাদ সংস্থার সরকারি সূত্রকে উল্লেখ করে জানিয়েছে, মুর্শিদাবাদের বিস্তীর্ণ অংশে অশান্তির নেপথ্যে বাংলাদেশি দুষ্কৃতীদের ইন্ধন থাকার ইঙ্গিত পাওয়া গেছে। প্রাথমিক তদন্তের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয়েছে এমনটাই। গত শুক্রবার থেকে মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, জঙ্গিপুরে অশান্তি ছড়িয়ে পড়েছিল। গত শনিবার সেখানে বাবা এবং ছেলেকে খুনের অভিযোগও সামনে আসে। ওই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলায় অশান্তির ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা 200-র বেশি। রাজ্য পুলিশ সূত্রে খবর, নতুন করে সেখানে কোনো অশান্তির ঘটনা ঘটেনি। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। মঙ্গলবার নববর্ষে বেশ কিছু দোকানও খুলেছে বলে জানা গিয়েছে। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সরকারি অনুষ্ঠান থেকে স্পষ্ট বার্তা দিয়েছিলেন, অনুমতি নিয়ে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের রয়েছে। আইন কখনো হাতে তুলে নেবেন না। আইন রক্ষার জন্য রক্ষক রয়েছেন, ভক্ষকের প্রয়োজন নেই। কেউ কেউ প্ররোচনা দেবে, কিন্তু প্ররোচিত হবেন না। প্ররোচিত করা হলে সেই সময় মাথা ঠান্ডা রাখাই আসল জয়। আপনারা জয়ী হন। প্রিয় দর্শক, দুর্গাপুর সংবাদ, সত্যের সন্ধানে নির্ভরযোগ্য সংবাদ আপনার পাশে। আজকাল অনেকেই ভুল তথ্য ছড়াচ্ছে, কিন্তু আমরা শুধুমাত্র সত্য এবং যাচাই করা খবরই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। কোনো পক্ষ নয়, শুধুই প্রকৃত সংবাদ। আমাদের লক্ষ্য 2000 লাইক। যেই জেলা থেকে আমাদের সবচেয়ে বেশি কমেন্ট আসবে, সেই জেলার খবর আমরা আরও বেশি কভার করব। আপনি কোন জেলা থেকে শুনছেন কমেন্টে জানান। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যে কোনো সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা হতে পারে, এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। এই বিষয়ে একটি পোস্ট সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা হতে পারে। বেশি দেরি নেই,
এই বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করেছেন দুর্গাপুরের অবসরপ্রাপ্ত রেলকর্মী বাদল লস্কর। এ বিষয়ে বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই বলেন, মুখ্যমন্ত্রী কখন কি বলেন নিজেই জানেন না, সেজন্যই বাংলার মানুষ কমেন্ট শুরু করেছে। এ রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী আক্রমণ হতে পারেন বলে কেউ মন্তব্য করতে পারেন। আমার এই রকম কোনো চিন্তা ভেতরেই আসে না। যারা এই ধরনের ব্যতিক্রমী আচরণ করবেন তাদের বিরুদ্ধে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। অভিযোগ করে আইনজীবী সুদীপ দেবনাথের অভিযোগে ওই ব্যক্তির উস্কানিমূলক মন্তব্যের কারণে দুষ্কৃতীরা উৎসাহিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রাণহানির ঘটনার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যে কোনো সময় মুখ্যমন্ত্রীর ওপর হামলা করতে পারে। নিজের ফেসবুক পোস্টে রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ পোস্ট করে, কে এই বাদল লস্কর, খুঁজে বের করা হোক। অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে দুর্গাপুর থেকে গ্রেপ্তার করা হয় বাদল লস্করকে। সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় তাকে। সেখানে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়েছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য, দুর্গাপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে বাদল লস্কর নামে এক ব্যক্তিকে। রেলের অবসরপ্রাপ্ত কর্মী বাদল লস্কর দুর্গাপুর এ জোনে থাকেন। দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী সুদীপ দেবনাথের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে বাদল লস্করকে। একদিন আগেও সব ঠিক ছিল, কিন্তু পয়লা বৈশাখের সকালে সবটা বদলে গেল। মুহূর্তেই বিষাদের ছায়া কুলতলি থানা এলাকার মেরিগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলবেড়িয়া গ্রামে। এখানেই বাড়ি ছিল স্কুল শিক্ষক প্রণব পতিত নায়ার। পড়াতেন জয়নগরে TS সনাতন হাই স্কুলে। এদিন সকালে নিজের বাড়ি থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। সূত্রের খবর, 2012 সালে চাকরি পেয়েছিলেন প্রণব, এখনও বিয়ে করেননি, নতুন বাড়িও হচ্ছিল। তারই মধ্যে আচমকা এই ঘটনায় শোকের ছায়া পরিবারে, শোকের ছায়া এলাকায়। প্রিয় শিক্ষককে হারিয়ে শোকে কাতর পড়ুয়ারাও। সূত্রের খবর, প্রণবের ঘর থেকে যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে তাতে আবার লেখা রয়েছে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তাহলে ঠিক কী কারণে আত্মহত্যা? তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, বেশ কয়েকদিন ধরেই দুশ্চিন্তায় ছিল প্রণব। ফোনও ঘাঁটত সারাক্ষণ। প্রণবের বাবা সুভাষচন্দ্র নাইয়া বলছেন, আমার তো একটাই ছেলে, সারাক্ষণ তো ফোন ঘাঁটত, চাকরির বিষয়ে সব শুনছিল, দেখছিল, ওইসব নিয়েই চিন্তা করছিল। আমি বলি, চাকরিটা যাক, তারপর তো ভাববে। এখন কেন এসব ভাবছিস? ওর কোনো দেনাও ছিল না, তাই এই কাণ্ড করে ফেলেছে। খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে যায় কুলতলি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের। পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেপ্তার আরও এক। উত্তর 24 পরগনার গেদে থেকে গ্রেপ্তার হয়েছেন ওই ব্যক্তি। নাম অলোক নাথ। 10 ঘন্টার বেশি সময় জিজ্ঞাসাবাদের পর আটক অলোক নাথ। তাকে নিয়ে আসা হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার গেদে উত্তরপাড়ায় তদন্তে আসেন ইডি আধিকারিকরা। তারা পৌঁছন অলোকনাথের বাড়ি। এরপর গোটা বাড়ি ঘিরে ফেলেন সিআরপিএফ জওয়ানরা। বাড়ির ভেতর প্রবেশ করেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, দীর্ঘ প্রায় 10 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। খতিয়ে দেখা হয় প্রচুর নথি। তবে অভিযুক্তের কথাবার্তায় অসঙ্গতি পান কেন্দ্রীয় গোয়েন্দারা। এরপরেই অভিযুক্তকে গ্রেপ্তার করেন তারা। দীর্ঘ প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার হন অলোক। বস্তুত এই অলোক দীর্ঘদিন ধরে পাসপোর্টের অফিসে কাজ করতেন। তিনি পাসপোর্ট ভিসা তৈরির অন্যতম এজেন্ট ছিলেন। 2024 সালের শেষ দিকে ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির ঘটনা প্রথম সামনে আসে। এরপর তদন্ত শুরু করে পুলিশ। ধীরে ধীরে জানা যায় এই পাসপোর্ট চক্রের বিষয়। তারপর একাধিক জায়গায় অভিযান চালিয়ে এই সংক্রান্ত নথি উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা। মামলায় পুলিশ 10 জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে একজন প্রাক্তন পুলিশ কর্মীও রয়েছেন। একই সঙ্গে রয়েছেন ডাক বিভাগেরও 2 জন কর্মী। পরবর্তীতে জানা যায় ওই চক্র গোটা রাজ্যে রয়েছে। পশ্চিম মেদিনীপুরে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের হাতে গ্রেপ্তার হন 4 জন দুষ্কৃতী। জানা গিয়েছে, ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের সবং থানার দিবাকর রোড এলাকার। সেখানে একটি সাফারি গাড়ি আটক করে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়। তবে 4 জনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পালিয়ে যায়।
বলেই জানিয়েছে সবং থানার পুলিশ। বাকি আরও 4 দুষ্কৃতীর খোঁজে ইতিমধ্যেই পুলিশ তল্লাশি শুরু করেছে। সবং থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত 11:30 নাগাদ তাদের কাছে গোপন সূত্রে একটি খবর আসে। তারা জানতে পারেন দিবাকর রোড এলাকায় 8 থেকে 10 জনের একটি দুষ্কৃতী দল জড়ো হয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল ওই এলাকার উদ্দেশ্যে রওনা দেয়। জানা গিয়েছে এরপরে ঘটনাস্থলে পৌঁছে গাড়ি সহ 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে ধৃতরা হলে দক্ষিণ 24 পরগনার মগরাহাটির সাহিল ঢালি, বয়স 21, দক্ষিণ 24 পরগনার বিধাননগর এলাকার রমজান পাইক, বয়স 34, খড়গপুর টাউন থানার নিউ সেটেলমেন্ট এলাকার ভোলা যাদব, বয়স 25 এবং সুরজ পি আচারিয়া, বয়স 20। সবং থানার পুলিশ জানিয়েছে ধৃতদের কাছ থেকে একটি দেশি পাইপ গান, একটি কার্তুজ, কাটারি, ছুরি, শাবল, তরোয়াল সহ আরও বেশ কিছু সামগ্রী পাওয়া গিয়েছে। পুলিশ তদন্তে নেমে প্রাথমিকভাবে জানতে পেরেছেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের 2 যুবকের সঙ্গে দক্ষিণ 24 পরগনার দুষ্কৃতীরা যোগাযোগ করে সবং সহ জেলার বিভিন্ন এলাকায় ডাকাতির ছক কষেছিল। এই গ্যাং দক্ষিণ 24 পরগনার দুষ্কৃতীরাই মাস্টারমাইন্ড বলে জানিয়েছে পুলিশ। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার ধৃত 4 জনকে মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক তাদের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ওই দলের আরও 4 জনের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ফের বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতির কার্যালয়ে তালা বদলে দেওয়ার অভিযোগ উঠল মঙ্গলবার শিউরি 2 নম্বর ব্লকের পুরন্দরপুরের ঘটনা। তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম কারো নাম না করেও স্পষ্ট বলেন, এই কাজের মদত বোলপুর থেকে দেওয়া হচ্ছে। এদিকে বোলপুর মানেই তো অনুব্রত মণ্ডল, সেখানে শেষ কথা। তাহলে কি কাজল কেষ্টদ্বন্দ্বই? ফের প্রকাশ্যে নুরুল ইসলামের অভিযোগ, তার কার্যালয়ের 2 সেট চাবি, একটি থাকে স্থানীয় বাসিন্দা তথা কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডলের কাছে, অন্যটি থাকে তার অফিস দেখাশোনা করেন যিনি, তার কাছে। নুরুল ইসলামের অভিযোগ, হঠাৎই সেই অফিসের তালা বদলে ফেলা হয়েছে, অথচ তাকে তা নিয়ে জানানো হয়নি, এমনকি দেওয়া হয়নি চাবি। ফলে তিনি নিজের দপ্তরে ঢুকতে পারছেন না। পুরন্দরপুর ব্লকের যে কার্যালয়, সেখানেই রয়েছে ব্লক সভাপতিরও অফিস। নুরুল ইসলাম বলে, আমরা যাতে ঢুকতে না পারি নতুন তালা লাগিয়ে দেওয়া হয়েছে, তার চাবি আমার কাছে নেই। বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করা হচ্ছে বোলপুর থেকে। তা দলের জন্য স্বাস্থ্যকর কিনা বোলপুরের বোঝা উচিত। একটা ভালো ব্লককে এভাবে বিরক্ত করার কারণ কি? এর প্রভাব তো ভোটের ফলে পড়বে। একই সঙ্গে তিনি দাবি করেন, রাজ্য নেতৃত্ব কোর কমিটিকে বীরভূম চালানোর নির্দেশ দিলেও তাদের বুড়ো আঙুল দেখানো হচ্ছে। কবে সেখানকার কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল বলে, বহুদিন ধরে ব্লক সভাপতি আসেন না, তাই তার চেয়ার টেবিলগুলোর পাশে সরিয়ে রাখা হয়েছে অন্য কর্মী সমর্থকদের সুবিধার জন্য, এর বাইরে আর কিছুই নয়। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই সঙ্গে কংগ্রেসের ওভারব্রিজ ইউনিটের ওভারসিজ ইউনিটের প্রধান শ্যাম পেট্রোদার নামও রয়েছে চার্জশিটে। 25শে এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে স্পেশাল কোর্ট। বিচারক বিশাল গগন জানিয়েছেন, সরকার পক্ষের দায়ের করা অভিযোগ পরবর্তীতে বিচারের জন্য গ্রহণ করা হবে। এটির আইনজীবী ও তদন্তকারী অফিসারকে আদালতের সামনে কেস ডায়েরিও পেশ করতে বলা হয়েছে। এই প্রথম কোনো মামলায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দাখিল হল। শনিবারে ইডির তরফে কংগ্রেস নিয়ন্ত্রিত অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড বা এজেএল এর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের তদন্তে 661 কোটি টাকার স্থাবর সম্পত্তি দখলের নোটিশ জারি করে। বিজেপির সুব্রহ্মণ্যম স্বামীর দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে দিল্লির পাতিওয়ালা হাউস আদালতের 2014 সালে জুনে দেওয়া একটি নির্দেশের ভিত্তিতে 2021 সালে ইডি এই মামলার তদন্ত শুরু করে। সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগ, সোনিয়া, রাহুল সহ কংগ্রেসের বিশিষ্ট নেতারা এবং ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড গঠন করে বেআইনিভাবে এজেএল এর সম্পত্তি অধিগ্রহণ করে, যার মূল্য 2000 কোটি টাকারও বেশি। যদিও 2008 সালে ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। এরপর সেই অবস্থাতেই সংস্থাটি অধিগ্রহণ করেছিল ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড। ফলে একদিকে যেমন ন্যাশনাল হেরাল্ডের কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি চলে এসেছিল ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের কাছে, তেমনি এই দেনার ভার থেকেও এজেএল মুক্ত হয়েছিল। এমনকি তাদের ঋণের টাকাও মকুব করা হয়েছিল।
চড়ক মেলায় হুলস্থুল, গুরুতর জখম হলেন ডালিম দাস নামে এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নববর্ষের আগের রাতে সোনামুখীর নিত্যানন্দপুরে। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শিবের গাজন উপলক্ষে বাঁকুড়ার ধুমধাম করে পালন হয় চড়ক সংক্রান্তি। সোনামুখীর নিত্যানন্দপুরেও বসেছিল চড়কের আসর। ভিড় জমিয়েছিলেন শয়ে শয়ে ভক্ত। চড়ক ঠিক আছে কিনা দেখতে উঠেছিলেন ডালিম দাস। তখনই ঘটে বিপত্তি। গোটা এলাকা আলুর মালায় সাজানো হয়েছিল। বাজনার তালে তালে নাচছিলেন ভক্তরা। তখনই আচমকা চড়কের উপর থেকে মাটিতে পড়ে যান ডালিম। তাকে প্রথমে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় বাঁকুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে। চড়কের উপর থেকে নিচে পড়ে যাওয়ার সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে অনেকেই। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। পুলিশ জানিয়েছে আহত ডালিমের বাড়ি উত্তর নিত্যানন্দপুরের রাজাপাড়া এলাকায়। তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থা আপাতত নিয়ন্ত্রণে। নতুন বছরের শুরুতেই বিপত্তি। মঙ্গলবার বিকেলে মিনিট 15 ঝড় ও সঙ্গে শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হল নাগরাকাটার শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের কয়েকটি এলাকা। সব মিলিয়ে অন্তত 25টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। ওপরে পড়েছে বেশ কিছু গাছ, ছিঁড়ে যায় বিদ্যুতের তার। বিদ্যুতের খুঁটি ভাঙার খবরও মিলেছে। বিপর্যয়ের শিকার মূলত নাগরাকাটা বস্তি, সুখানি বস্তির চারোয়া লাইন এবং রাজকুমার লাইনের মতন এলাকাগুলি। এদিনের ঝড়ে নাগরাকাটার চাদর লাইনের একটি সরকারি ছাত্রাবাস ছাত্রাবাসের ওপর গাছ ভেঙে পড়ে। খবর পেয়ে নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর এলাকা পরিদর্শনে যান। বিদ্যুৎ দপ্তরও যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে পরিস্থিতি স্বাভাবিক করে। নাগরাকাটার বিডিও পঙ্কজ কোনার বলে, ছাত্রাবাসের ওপর ভেঙে পড়া গাছটিকে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য বন দপ্তরকে বলা হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর বলেন, ক্ষতিগ্রস্তদের ত্রাণের ব্যবস্থা করা হবে। নাগরাকাটা বস্তির গ্রাম পঞ্চায়েত সদস্য সুদামা ওরাও বলে, বেশ কিছু বাড়ির চাল উড়ে গিয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। নাগরাকাটা বস্তির পঞ্চায়েত সদস্য সুদামা ওরাও বলে, আচমকাই মাত্র 10 মিনিটের ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে, আর তাতে 22টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন সকালের আবহাওয়া যথেষ্ট ভালো ছিল, তবে দুপুরের পর থেকেই পরিস্থিতি বদলাতে থাকে। কালো মেঘে ছেয়ে যায় আকাশ, ছিল বজ্রপাত। নাগরাকাটা বস্তির রমেশ মুন্ডা, অমিত ওরাওয়ের মতন কয়েকজন বলেন, ঘরের চাল উড়ে যাওয়ার পর কোথায় থাকবো বুঝতে পারছি না। প্রশাসনিক সহযোগিতা না পেলে ঘুরে দাঁড়ানো মুশকিল। 24 জন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। মঙ্গলবার চিলমারি জঙ্গল সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে রয়েছেন 11 জন মহিলা, 9 জন পুরুষ। তাদের সঙ্গে 4 জন শিশুও ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুন্দরবন উপকূল হয়ে জলপথে 5টি নৌকায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে অনুপ্রবেশকারীরা। জনবহুল এলাকায় প্রবেশ করে স্থায়ীভাবে বসবাস শুরু করার পরিকল্পনা ছিল তাদের। বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশ চন্দ্র ঢালি বলে, অনুপ্রবেশকারীরা সকলেই জলপথে ঢোকেন। তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের কোনো বৈধ প্রমাণ ছিল না। ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কিভাবে তারা অনুপ্রবেশ করলে, কারা তাদের সাহায্য করেছে তা জানার চেষ্টা চলছে। এই অনুপ্রবেশের পেছনে আন্তর্জাতিক মানব পাচার চক্রের হাত থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।